আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ অধ্যায় আলোচনা করছিলাম। ষষ্ঠ অধ্যায়ের প্রথম অংশে আজকে ষষ্ঠ অধ্যায় পর্ব 2 ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় অংশ আলোচনা করব। সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কার্যক্রম সমূহ। সমাজসেবা অধিদপ্তর সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের সাথে জড়িত। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমগুলো পরিচালিত হয়ে থাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ। তো সরকারি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক কতগুলো কার্যক্রম রয়েছে তোমাদের, সেই কার্যক্রমগুলোর মধ্যে হচ্ছে দারিদ্র্য বিমোচনমূলক কার্যক্রম। এগুলোর মধ্যে দারিদ্র্য নিরসন কর্মসূচি যেটা রয়েছে তার ভিতরে যেগুলো আসবে বইয়ে একটি ছকের মাধ্যমে উপস্থাপন করা আছে, ওটার সামনে নিয়ে পড়বে। পল্লী সমাজসেবা, পল্লী মাতৃকেন্দ্র, অ্যাসিডদগ্ধ প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম, শহর সমাজসেবা কার্যক্রম, আশ্রয়ন প্রকল্পভুক্ত জনগোষ্ঠীর মাঝে ক্ষুদ্র ঋণ প্রদান। দারিদ্র্য বিমোচন কার্যক্রমগুলোর মধ্যে যে বিষয়গুলো আসছে সেটা বলেছি। তারপরে সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমগুলো হচ্ছে বয়স্ক ভাতা, নিরাপত্তা যেটা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচি। বিশেষ চাহিদা সম্পন্নদের কল্যাণমূলক কার্যক্রম। বিশেষ চাহিদা সম্পন্নদের কল্যাণমূলক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, বাক শ্রম প্রতিবন্ধী বিদ্যালয়, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, শারীরিক প্রতিবন্ধী ও ব্যক্তিদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ইত্যাদি। এছাড়া রয়েছে যে সামাজিক অবক্ষয় প্রতিরোধমূলক কার্যক্রম। এক্ষেত্রে কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্রের কথা বলা হয়েছে, সরকারি আশ্রয় কেন্দ্রের কথা বলা হয়েছে, মেয়েদের প্রশিক্ষণ পুনর্বাসন ও মহিলা শিশু কিশোরী হেফাজতকারীদের নিরাপদ আবাসন প্রবেশন অ্যান্ড আফটার কেয়ার সার্ভিস কার্যক্রমের কথা উল্লেখ রয়েছে। এরপর হচ্ছে শিশু কল্যাণমূলক কার্যক্রম। শিশুদের সরকারি শিশু পরিবার ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানা, ছোট মণি নিবাস, দিবাযত্নকালীন শিশু যত্ন কেন্দ্র, সুদুস্থ শিশুদের প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্র ইত্যাদি। পরবর্তীতে রয়েছে পেশাগত দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম। জাতীয় সমাজসেবা একাডেমি, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা, চিকিৎসা সমাজসেবা কার্যক্রম, এগুলো হচ্ছে যে পেশাগত দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের আওতাধীন। তাহলে সরকারি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক কার্যক্রম সমূহ গুলো সম্পর্কে আমি এখন আলোচনা করলাম। সামনে তোমরা এগুলো তুলে নিবে এবং এগুলো সম্পর্কে বিস্তারিত পড়বে। এখন আলোচনা করব গ্রামীণ সমাজসেবা কার্যক্রম। গ্রামীণ সমাজসেবা কার্যক্রমটি তোমরা গ্রামের দরিদ্র অবহেলিত গ্রামের যারা রয়েছে অসুবিধাগ্রস্ত অসহায় শ্রেণী এবং বিভিন্ন সমস্যাগ্রস্ত তাদের সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে এই গ্রামীণ সমাজসেবা কার্যক্রমগুলো চালু হয়। গ্রামীণ সমাজসেবা কার্যক্রম। গ্রামীণ সমাজসেবা কার্যক্রম এবং তোমাদেরকে বলেছিলাম যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক 2 ধরনের কার্যক্রম পরিচালিত, একটা হচ্ছে সমষ্টি ভিত্তিক আর একটা হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক। সমষ্টি ভিত্তিক কার্যক্রমের মধ্যে আসছে প্রথমত গ্রামীণ সমাজসেবা কার্যক্রম। এই গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের উপরে প্রতি বছর প্রশ্ন থাকে। বিভিন্ন সময়ে বিগত সালের কোশ্চেনগুলো আলোচনার প্রেক্ষাপটে যেটা দেখা গিয়েছে যে গ্রামীণ সমাজসেবা এক বছর যদি চলে আসে গ্রামীণ সমাজসেবা সম্পর্কিত প্রশ্ন সৃজনশীল, গ্রাম সম্পর্কিত গ্রামের শ্রেণীর জন্য গ্রামীণ সমাজসেবা যে কার্যক্রম করেছে সেটার আদলে একটি সৃজনশীল কোশ্চেন তৈরি হলে সেখানে গ্রামীণ সমাজসেবা কার্যক্রমগুলো তোমাদের লিখতে হয়। দেখা গেছে এক বছরে এটা আসলে অন্য বছরে শহর সমষ্টি কেন্দ্রিক কার্যক্রমটা চলে আসে। তাহলে তোমাদের এই যে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করছি, গ্রামীণ সমাজসেবা কার্যক্রম। এখানে তোমরা গ্রামীণ সমাজসেবা যে কার্যক্রম সেটা রয়েছে, এটা হলো স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত আর্থসামাজিক পরিবেশ বা পরিস্থিতির দেখে যে অবস্থাটা রয়েছে উন্নয়ন জরুরি হয়ে পড়ে এবং তখনই এই পরিপ্রেক্ষিতে এই সমাজসেবা কার্যক্রম এর গতিশীলতার লক্ষ্যে 1974 সালে, কত সালে? 1974 সালে গ্রামীণ সমাজসেবা কার্যক্রম এটাকে তোমরা
RSS, সংক্ষেপে ইংলিশে দিয়ে দিতে পারো RSS, আর রুরাল সোশ্যাল সার্ভিস। তাহলে এই রুরাল গ্রামীণ সমাজসেবা কার্যক্রম রুরাল সোশ্যাল সার্ভিস কত সালে প্রতিষ্ঠা লাভ করে? একটি শর্ট কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। 1974 সালে, 1974 সালে প্রতিষ্ঠিত হয়। মানে স্বাধীনতার পর যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি বা আর্থসামাজিক যে অবস্থা রয়েছে সেটা দেখে, সেটা প্রেক্ষাপটে যে রুরাল সোশ্যাল সার্ভিস 1974 সালে তার কার্যক্রম শুরু করে, এবং যার কার্যক্রমের মধ্য দিয়ে গ্রামীণ সমাজসেবা তার 74 সালে তার যাত্রা শুরু হয়। এটার মধ্য দিয়ে গ্রামীণ সমাজ উন্নয়নের কার্যক্রমের প্রথম যাত্রা শুরু হয়। তার দিয়েও গ্রামীণ জনগণের নিজস্ব সম্পদ ও সামর্থ্যের সংজ্ঞা লেখো। গ্রামীণ সমাজসেবার কার্যক্রম কাকে বলে? গ্রামীণ সমাজ সেবা কার্যক্রম কাকে বলে? এই প্রশ্নটা নাও, এখানে বলবো যে লিখবা গ্রামীণ জনগণের নিজস্ব সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর সমস্যা সমাধানের সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া হচ্ছে গ্রামীণ সমাজসেবা কার্যক্রম। বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত একটি বই আছে, তার দিয়ে নাও সোশ্যাল সার্ভিস ইন বাংলাদেশ। এখানে সমাজসেবা সম্পর্কে একটি সংজ্ঞা দেওয়া হয়েছে, সেই সংজ্ঞাটি পড়ে নিবে। বলা হচ্ছে গ্রামীণ সমাজসেবা হচ্ছে বহুমুখী ও সমন্বিত গ্রাম উন্নয়ন প্রকল্প বা প্রক্রিয়া, যার মাধ্যমে ভূমিহীন ও অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর প্রতিভা, নেতৃত্ব প্রদান এবং উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণে ক্ষমতার বিকাশ সাধনের প্রচেষ্টা চালানো হয়, যাতে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট সর্বশ্রেণীর গ্রামীণ জনগণের সুষম উন্নয়ন ও কল্যাণ সাধনের সঙ্গে মানব সম্পদ উন্নয়ন ঘটে। তাহলে আমরা কি দেখলাম? গ্রামীণ সমাজসেবা হচ্ছে একটি সমন্বিত কার্যক্রম, যেখানে নিজস্ব সম্পদ ও সামর্থ্যের ভিত্তিতে গ্রামীণ জনগোষ্ঠী তাদের কল্যাণে কাজ করে যাবে। এটাকে বলা হয় একটি সমন্বিত বা বহুমুখী উন্নয়ন প্রক্রিয়া। তাহলে কি দাঁড়ালো? 74 সালে প্রতিষ্ঠা লাভ করে এবং গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সংজ্ঞাটি পড়ে নিবে ভালো করে। এরপরে আসি আমরা সহজভাবে আসি গ্রামীণ সমাজসেবার উদ্দেশ্য। প্রতিটা বিষয়ে আগেই বলেছে যে প্রতিটা বিষয় পড়ার সাথে তার কিছু উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। সেক্ষেত্রে গ্রামীণ সমাজসেবার কতগুলো উদ্দেশ্য রয়েছে, সেগুলো হচ্ছে আমি কয়েকটি উদ্দেশ্য তোমাদের সামনে উপস্থাপন করছি। গ্রামীণ সমাজসেবার উদ্দেশ্যগুলো এরকম যে সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টায়, মানে গ্রামীণ জনগোষ্ঠী এবং সরকারের যৌথ প্রচেষ্টায় ভূমিহীন কৃষক, পশ্চাৎপদ নারী সমাজ, বেকার যুব সমাজের উন্নয়ন এবং পুনর্বাসনের মাধ্যমে গ্রামীণ সমাজ গড়ে তোলা। কি বলা হয়েছে? যে সরকার এবং জনগণ, গ্রামীণ জনগণ একত্রিত হয়ে কি করবে? যে পশ্চাৎপদ ভূমিহীন কৃষক, বেকার যুবক, খেয়াল করে দেখো, এবং পশ্চাৎপদ নারী সমাজ, এদের পুনর্বাসনের মাধ্যমে সুষম গ্রামীণ সমাজ গড়ে তোলা। সুষম গ্রামীণ সমাজ গড়ে তোলা তার মানে অসুবিধাগ্রস্ত গ্রামীণ শ্রেণীদের জন্য সুষম সমাজ, পুনর্বাসনমূলক সমাজ গড়ে তোলাই হচ্ছে গ্রামীণ সমাজসেবার মূল লক্ষ্য বা উদ্দেশ্য। গণতান্ত্রিক উপায়ে সর্বস্তরের জনগণের সমন্বয়ে গ্রামীণ সংগঠন প্রতিষ্ঠা করা এবং গ্রামীণ জনগণের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ সাধনের পরিবেশ সৃষ্টি করা। আর্থসামাজিক অবস্থার উন্নতি ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক জ্ঞান ও ধ্যান ধারণা গ্রহণের জনগণকে উৎসাহিত করা। তাহলে এখানে তোমাদের গ্রামীণ সমাজসেবার অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, আমি কয়েকটি উদ্দেশ্য আলোচনা করলাম। পরবর্তীতে মূল প্রশ্নটা যেটা চলে আসে সেটা হচ্ছে গ্রামীণ সমাজসেবা কার্যক্রম। গ্রামীণ সমাজসেবা যে কার্যক্রম সৃজনশীলের উচ্চতর দক্ষতার ক্ষেত্রে এই কার্যক্রম খুব কাজে লাগবে। কার্যক্রমের যে বিষয়গুলো সেটা হচ্ছে যে গ্রামীণ সমাজসেবা কার্যক্রম কতগুলো লক্ষ্যকে লক্ষ্যভুক্ত পরিবারের সদস্যদের দক্ষতা উন্নয়ন ঘটিয়ে লাভজনক বিভিন্ন পেশা বা বৃত্তিতে অন্তর্ভুক্ত করা, তাদের পেশাগত উন্নয়নে গ্রামীণ জনগোষ্ঠীকে একত্রিত করা, কাজ করা। মূলত হচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাসরত পশ্চাৎপদ জনগোষ্ঠীকে আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচনে গ্রামীণ সমাজসেবা নিচের প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করে থাকে। যেমন দল গঠন করা, কার্যক্রমে দল গঠন করা, মনোযোগ সহকারে পড়বে। 2. বৃত্তিমূলক কাজের প্রশিক্ষণ,
তোমরা যুব উন্নয়ন সম্পর্কে অনেক স্টুডেন্টরা জেনে থাকবে। যুব উন্নয়নে এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করে এখনো সমাজে বিরাজমান। হ্যাঁ, ক্ষুদ্র ঋণ দান কার্যক্রম, ক্ষুদ্র ঋণ দান কার্যক্রম, সচেতনতামূলক কার্যক্রম, তাহলে গ্রামীণ সমাজসেবা যে কার্যক্রমগুলো পরিচালনা করতেছে তার থেকে আমি দল গঠনটাও তোমাদের একটু আলোচনা করছি। গ্রামীণ সমাজসেবা আর্থসামাজিক জরিপের মাধ্যমে দল গঠনের পর দলীয় সদস্যদের দল গঠন করে এবং দলের আকার, দলীয় সদস্যদের বয়স, দক্ষতা বিবেচনা নিয়ে দল গঠন করা হয়। তবে দল গঠনে মহিলাদেরকে অগ্রাধিকার প্রদান করে। অটোমেটিক্যালি দেখবা যে আমাদের বিটিভিতে এখনো এই অনুষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে যে গ্রামীণ কয়েকটা বাড়ি মিলিয়ে সদস্যদেরকে নিয়ে মহিলাদেরকে অগ্রাধিকার দিয়ে দল গঠন করা হয় এবং তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়। এগুলো প্রশিক্ষণের পরে যেমন সেলাই মেশিন ক্রয় করার জন্য ঋণ প্রদান করে থাকেন এবং বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম আমাদের পরিচালনা করা হয়। তাহলে দল গঠন করা হয়, দলের বয়স যোগ্যতা অনুযায়ী দলের নেতৃত্বের জন্য একজন নেতৃত্ব প্রদানকারী নির্দিষ্ট করা হয়। পরবর্তী তাদের বৃত্তিমূলক বিভিন্ন কাজের প্রশিক্ষণ, যেমন আমি বলছি, যেমন গ্রামে যেটা দর্জি বিজ্ঞান, সুশি শিল্প, পাটের কাজ, বাঁশ বেতের কাজ, এমব্রয়ডারি কাজ, বৈদ্যুতিক কাজ, হাঁস মুরগি পালন, টাইপের কাজ, সবজি চাষ ইত্যাদি প্রশিক্ষণ প্রদান করা হয়। বৃত্তিমূলক প্রশিক্ষণ, এখন যে আমাদের যে সমাজে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা বিরাজমান, সেই প্রেক্ষাপটে এই বৃত্তিমূলক কাজের প্রশিক্ষণটা খুবই ইম্পর্টেন্ট। যে মহামারী আমাদের বিশ্বে এখন দেখা দিয়েছে, আমাদের দেশেও আছে, সেই মহামারীর প্রেক্ষাপটে আসলে নগর অঞ্চল বা বিশেষ করে ঢাকা থেকে যারা কাজ হারিয়ে গ্রামে গিয়েছেন তাদের এই বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তোমরা দেখবে। তো বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তি তার নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারে। একজন ব্যক্তি যিনি কিনা করোনাকালীন সময় যে চাকরি হারিয়ে তার নিজের বাড়িতে গিয়ে গ্রামে গিয়ে উঠেছেন, সেক্ষেত্রে সে ইজিলি হাঁস মুরগি প্রশিক্ষণ নিয়ে বা অন্য আরো যে তার যদি আরো অন্য কোনো নৈপুণ্য থাকে সেগুলোর প্রশিক্ষণ গ্রহণ করে সে গ্রামে তার জীবিকা নির্বাহের পথ নিজেই সৃষ্টি করতে পারবেন। পরবর্তীতে আসলে সচেতনমূলক এবং স্থানীয় নেতৃত্বের বিকাশ, এক্ষেত্রে শিশুদের দৈহিক এবং অন্যান্য আরো অনেক কার্যক্রম রয়েছে। এই সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয়। তাতে গ্রামীণ জনগণের জন্য গ্রামীণ সমাজসেবা কার্যক্রম সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে শহর সমাজ উন্নয়ন সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্তই স্টুডেন্ট, আল্লাহ হাফেজ।